সরকার এক কথায় কঠিন পরিস্থিতিতে, যার ফলে ডক্টর ইউনূস সরকার প্রধান উপদেষ্টা নিজে বাংলাদেশের গুরুত্বপূর্ণ 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করছেন। এই বৈঠকের খবর গণমাধ্যমে আসার সাথে সাথে এই বৈঠকের খবর নিয়ে তোলপাড়, নানান প্রশ্ন উঠছে। গণমাধ্যমের খবর, প্রধান উপদেষ্টার সঙ্গে 4 রাজনৈতিক দলের বৈঠক। দর্শক, এই বৈঠক কেন? সাধারণত সরকার বেকায়দায় পড়লে, যেহেতু সরকারের আলাদা কোনো দল নেই, অন্যান্য রাজনৈতিক দলের সমর্থনে এই সরকারের শক্তি, এজন্য বিপদে পড়লে সরকার বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করে তাদেরকে ডাকে, তাদের হেল্প চায়। এই বৈঠক থেকে প্রমাণিত হয় যে সরকার আসলে বেকায়দায় আছে এবং দেশের পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হয়ে উঠতে পারে, অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে পারে, নজিরবিহীন কোনো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা থেকেই সরকার জরুরি ভিত্তিতে 4 রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে, এবং এটা এতটাই ইমার্জেন্সি বৈঠক যে অন্যান্য দলকে দাওয়াত দেওয়ার সুযোগ হয়নি, একদম বেসিক 4টা দলকে। এই 4টা দল সিলেকশন নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। হোয়াট এভার, প্রথম কথা হচ্ছে যে সরকার যে বেকায়দায় তাতে কোনো সন্দেহ নেই। কি বেকায়দায়? দেখেন, সরকার নিজেদের মধ্যেই কিছু উদ্ভট কাজ নিজেরা করেছে। যেমন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে ত্রাণ সহায়তা চাওয়া হয়েছে, চিকিৎসার জন্য টাকা চাওয়া হয়েছে, খয়রাতির ঘরের খয়রাতি, ছোট লোকের ঘরের ছোট লোকই। তীব্র সমালোচনা হচ্ছে, সরকারের কাছের লোকজনই ক্ষুব্ধ হয়েছে। এটা কোনো কথা? 100-150 মানুষ আহত হয়েছে বা নিহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার, এজন্য সরকার সহায়তা চায় মানুষের কাছে? কোন খয়রাতির জাতের খয়রাতি? তো এতে সরকার বোঝা গেছে যে সরকারের ভিতরে আরো বিপদ আছে, টাকা পয়সার ঘাটতি বা ইত্যাদি ভিতরে অনেক সমস্যা আছে যেগুলো আমরা হয়তো বা জানি না। ফেসবুক পোস্ট ডিলিট করেছে, আর যাই হোক না কেন, একটা দেশ কতটা খয়রাতি হলো এই ধরনের চিন্তা মাথায় আসতে পারে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ভিতরে ভিতরে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ? হাসিনা এমনিতেই ফোকলা করে দিয়ে গেছে, কিন্তু আসলে সেখান থেকে আমরা তেমন কোনো উত্তরণ ঘটতে পারিনি। একটা পর্যায়ে আমাদের রিজার্ভ প্রায় একদম 3 মাসের আমদানি ব্যয় নির্বাহ করার মতো রিজার্ভ ছিল না। মিথ্যা কথা বলে হাসিনা দেখিয়েছিল। আসলে কি ওই অবস্থা থেকে কোনো কার্যকর উত্তরণ হয়েছে নাকি? কারণ এই সামান্য কাজের জন্য আর্থিক সহায়তা চাওয়ার অর্থ কি? এই একটা বিপদ সরকারের, যে বেকায়দা আছে তার প্রমাণ। এখন রাজনৈতিক দলগুলোর হেল্প দরকার, এই জন্য জরুরি বৈঠক। এরপরে আওয়ামী লীগ ছাত্রলীগ আন্দোলনের মধ্যে ঢুকে পুলিশের উপর হামলা করছে, সচিবালয়ে ঢুকে যাচ্ছে, মাইলস্টোন কলেজে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখছে, মানে একটা বিশৃঙ্খল অবস্থা। তো এবং এটা রাতে আরো বাড়তে পারে। ছাত্র এবং সরকার সংঘাত, বড় ধরনের সংঘাতের রূপ নিতে পারে, সরকার ভয় করছে। আর এই যে জেনজি, ছোট ছোট ইন্টারমিডিয়েট পড়ুয়া বাচ্চারা, এরা যদি রাজপথে নেমে যায়, সরকারের উপর ক্ষুব্ধ হয়ে যায়, কোনো উপদেষ্টাকে ধরে, আসলেই তারা ধরে ছাত্রলীগ আওয়ামী লীগের অনুপ্রবেশ ছাড়া, তাহলে সত্যিকার অর্থে ওই উপদেষ্টা থাকতে পারবে না, কারণ জেনজিকে থামানোর মতো সাহস কারণে। এই জায়গাটায় সরকার ভয় পাচ্ছে, যার ফলে সরকার মনে করছে যে পরিস্থিতি, যে 4 দলকে ডেকেছে, এই 4 দলের নিয়ন্ত্রণে থাকা দরকার। বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি বা তাদের ছাত্র সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সংসদ, ছাত্র শিবির, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, এরা সব জায়গায় নেতৃত্বে থাক, এরা ছাত্রদের নিয়ন্ত্রণ করুক, সরকার বিপদ মুক্ত থাকুক। সরকার এই ধরনের একটা চিন্তা করছে, যার ফলে এই বৈঠক। বিশেষ করে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনে ছাত্রলীগের উস্কানি বা তাদের অনুপ্রবেশ, এই জায়গাটা সরকারকে খুব ভাবাচ্ছে। এবং আমিরে জামাত নিজে লাশ গুমের সন্দেহ প্রকাশ করেছেন। এটা সত্যিকার অর্থে একটা বিপদ সরকারের জন্য। আমিরে জামাত বলেছেন, মৃত্যুর যে সংখ্যা বলা হচ্ছে এটা বিশ্বাস করি না, এর মানে এখানে অঘটন ঘটিয়েছে বলে আমিরে জামাত মনে করেন, যদি বিস্তারিত আমিরে জামাত বলেননি। তো এই জায়গায় প্রধান উপদেষ্টার আসলে কিছু করার নেই রাজনৈতিক দলগুলোর হেল্প চাওয়া ছাড়া। আবার এরই মধ্যে জুলাই সনদ দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে, সেই সময় ঘনিয়ে আসছে। আবার এই বিপদে যদি আন্দোলন, আবার এই সরকারের যে দুর্বলতা কতটা মারাত্মক প্রকট এর আগে ফুটে উঠেছে, যে স্বাভাবিক একটা জাতীয় শোক দিবসের দিন শুধু পরীক্ষা স্থগিত না, টোটাল বাংলাদেশে সাধারণ ছুটি থাকা উচিত ছিল, কিন্তু সরকার সেটা করতে পারেনি। পরীক্ষা স্থগিত নিয়ে কত নাটক আমরা দেখেছি, যে সরকার স্থগিত করতে চায় কিন্তু শিক্ষা সচিব স্থগিত করতে দেয় না। এর মানে এই সরকার কি আসলে সরকার চালায়, না এই কথিত আমলারা চালায়? এই প্রশ্ন উঠেছে। এই জায়গায় সরকারকে নড়ে চড়ে বসতে হয়েছে, ওই শিক্ষা সচিবকে স্যাক করতে হয়েছে। এতদিন তিনি কেন ছিলেন? যে উপদেষ্টার কথা মন্ত্রীরা বললে তো চোখ বুঝে শুনবেন, সেটা যাই হোক না কেন, পেত না, সেটা শুনতো না। এইগুলো নিয়ে ব্যাপক একটা অস্বস্তিকর, উদ্বেগজনক পরিস্থিতিতে সরকার ছিল ডেফিনেটলি, যার ফলে জরুরি ভিত্তিতে এই বৈঠকের আয়োজন করেছে। এই বৈঠক মুহূর্তের মধ্যে ভাইরাল।
কত বৈঠক, ঐকমত কমিশনও তো বৈঠক হয় সরকারের সাথে, কিন্তু প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের এই বৈঠক মুহূর্তের মধ্যে ভাইরাল। এখানে শিক্ষা উপদেষ্টা আছেন, ফজল কবির আছেন, আলী রিয়াজ আছেন। তো দর্শক, সরকার যে আসলে বেকায়দা, দেশের আলামত যে ভালো না, দেশে যে নানান পক্ষ নানান গেম খেলতে পারে, এটা সরকার ধারণা করছে। এক্ষেত্রে আমাদের যেটা উচিত, সরকারের ত্রুটিগুলো নিয়ে আলোচনা করা দরকার, সংশোধনের সুযোগ দেওয়া দরকার, ঘাট ধরে সংশোধন করানো দরকার। অ্যাট দি সেম টাইম কোনো বিশেষ গোষ্ঠী, বিশেষ করে আওয়ামী কোনো গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করবে এই সুযোগ দেওয়া উচিত না। এটা এই বৈঠকের মাধ্যমে নিশ্চিত হওয়া দরকার। প্রধান উপদেষ্টার সঙ্গে 4 দলের রাজনৈতিক দলের বৈঠক। রাজধানী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 4টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সালাউদ্দিন কোথায়? এখন তো সালাউদ্দিন ডিফেক্টো লিডার। জামাত ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বিএনপি জামাত এখানে সমান সমান গুরুত্ব পেয়েছে। দাওয়াত নিয়েও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা হচ্ছে, অনেকে প্রশ্ন তুলছেন, আমি আসছি সেদিকে। তবে বিএনপি জামাতের মধ্যে ভারসাম্য আছে, দুইজন। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য আখতার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডেন্ট সদস্য অধ্যাপক আশরাফ আলী, এখন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানায়। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাঠের আন্দোলন তো এই 4 দল চাইলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে, কোনো তৃতীয় পক্ষ এখানে সুযোগ নিতে পারবে না। এটা নিশ্চিত করতেই সরকারি 4 দলকে ডেকেছে। এখন অনেকে বলছেন সব দলকে সমান মর্যাদা দেওয়া হয়েছে, 4 দলকে দুইজন। অনেকে বলছেন যে এনসিপি কি? এর আগে আমরা দেখি যে 3 দলকে ডেকেছে, বিএনপি জামাত এনসিপি, চরমোনাইকে ডাকা হয়নি। আমরা তখন প্রশ্ন উঠেছিলাম যে না, চরমোনাইকে ডাকতে হবে, চরমোনাই এনসিপির চেয়ে বড় দল, বাংলাদেশে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আসলে এই 4 দল বাংলাদেশে গুরুত্বপূর্ণ, কিন্তু এটা অনেকেই মানতে পারছে না। ভিপি নূরের দল বা অনেকেই মানতে পারছে না যে এনসিপি আবার কারা, এটা কিংস পার্টি বলে ডাক পাচ্ছে, এদের নিবন্ধন নাই, কিচ্ছু না। সব নিবন্ধন জিনিসটাই একটা ফালতু জিনিস, এটা কিছু না। নিবন্ধন তো জামাতের ছিল না, যে এই কারণে কি জামাত ছোট কিছু না? জামাতেই হাসিনা পতন ঘটিয়েছে, দেখেছেন না? নিবন্ধন থাকা দরকার না। তবে এটা নিয়ে হিংসা করে কোনো লাভ নেই। ইন রিয়ালিটি বর্তমানে বাংলাদেশের 4 বড় দল এটা। এনসিপি চাইলে পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে, তারা যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে, সমস্যা সমাধান করতে পারে। তাদের সোশ্যাল তাসির আছে, সামাজিক প্রভাব আছে, সোশ্যাল ক্যাপিটাল আছে। অতএব পরিবেশ পরিস্থিতির নিয়ন্ত্রণ যে 4 দলের হাতে আছে তাদেরকেই ডেকেছে। এখানে ছোট ছোট দল এবি পার্টি কিংবা গণঅধিকার পরিষদ, এরা অনেকে ক্ষুব্ধ হবেন, স্বাভাবিক, কিন্তু এই 4 দলই আসলে প্রভাব রাখে সমাজের উপর, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে পারে। এখন যেহেতু দ্রুত বা জরুরি বৈঠক, সবাইকে ডাকা সম্ভব হয়নি। উত্তরা ঘটনার পর অভূতপূর্ব জাতীয় ঐক্য দেখলো জাতি। সরকার বেকায়দায় পড়েছে, কারণ উত্তরা ঘটনাকে পুঁজি করে, মাইলস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের উপর বিমান দুর্ঘটনাকে পুঁজি করে পরাজিত শক্তি, পালাতক শক্তি আওয়ামী লীগ নানান গুজব ছড়াচ্ছিল, দেশে একটা অস্থিতিশীলতার সৃষ্টির চেষ্টা করছিল। ছাত্রলীগের লোকজন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নেমে গিয়েছিল, স্যাবোটাজ করার চেষ্টা করছিল। পরিস্থিতি টের পেয়ে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, তাদের সাথে বৈঠক করেছেন। সেখানে নানান বিষয়ে কথা হয়েছে, অনেক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, এবং আলাপ আলোচনা শেষে সবাই একসাথে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এর মানে সমগ্র জাতিকে এই ছবি তোলার মাধ্যমে মেসেজ দিয়েছেন, বিএনপি জামাত যতই ঝগড়া করুক, আওয়ামী লীগ বিরোধিতার জায়গায়, ফেসিবাদের কোনো জায়গা, আওয়ামী লীগদের কোনো জায়গা বাংলাদেশে হবে না। এই বিষয়ে বিএনপি জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সবাই একমত। আর এই 4 দল একমত থাকলে এই 4 দলের আন্ডারে সবাই এসে যায়। এরাই হচ্ছে মৌলিক দল। যদিও অনেকে মানতে পারছেন না, সহ্য করতে পারছেন না। বিশেষ করে এই বৈঠকে এনসিপির অংশগ্রহণ এবং এনসিপির নেতৃবৃন্দের বডি ল্যাঙ্গুয়েজ এটা তীব্র সমালোচনার মুখে ফেলেছে। হ্যাঁ, এটা প্রমাণ করে যে এনসিপি আসলে অনেক দূর এগিয়েছে। এনসিপিকে অনেকে হিংসা করছে, যেমন অনেকে বলছে যে এদের তো রেজিস্ট্রেশন নাই, এদেরকে ডাকা হচ্ছে কেন? আচ্ছা, রেজিস্ট্রেশন এই জিনিসটা একটা ফালতু জিনিস, আর রেজিস্ট্রেশন নাই এই প্রশ্ন অবান্তর প্রশ্ন। এখানে মূল হচ্ছে যে সে কত পার্সেন্ট জনগণের প্রতিনিধিত্ব করে এবং সমাজের পরিবেশ পরিস্থিতি আইন শৃঙ্খলা রক্ষা করতে তার ভূমিকা রাখার মতো ক্যাপাসিটি আছে কিনা, সোসাইটিতে তার তাসির আছে কিনা, ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার মতো ক্যাপাসিটি তার কতটুকু আছে, এইটা হচ্ছে মৌলিক মানদণ্ড। তো এই জায়গায় অবশ্যই এনসিপি এগিয়ে আছে, কোনো সন্দেহ নাই। তাদের মারাত্মক সোশ্যাল ক্যাপিটাল আছে, তাদের তাসির আছে, তাদের প্রভাব আছে, তো তাদের কেন ডাকবে না?
এই প্রশ্ন যারা করছেন তারা একটু পিছনে ফিরে সেনাপ্রধান হাসিনা পালানোর পর রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন, সেখানে আমিরে জামাতকে বা জামাতকে সবার আগে ডেকেছেন বা তার কথা আগে বলেছেন। জামাত তো তখন নিষিদ্ধ দল, রেজিস্ট্রেশন ছিল না, এবং জামাত রেজিস্ট্রেশন পেয়েছে এই কিছুদিন আগে। তার আগে 8 মাস 9 মাস রেজিস্ট্রেশন ছাড়াই জামাত সব জায়গায় গুরুত্ব পেত না। এটা নিয়ে আপনি আপত্তি করাটা কি যৌক্তিক ছিল? না, কারণ কি জামাত বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি অথবা বর্তমানে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, অতএব তাদের নিবন্ধন থাকুক বা না থাকুক তাদেরকে ডাকতে হবে, এটা বাস্তবতা, রিয়ালিটি। এনসিপির ক্ষেত্রে সেম, এনসিপি নিবন্ধন থাকুক বা না থাকুক ওটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে তাদের তাসির আছে। হাসনাত সার্জিস্টা নাহিদরা যে কি পারেন এটা আপনারা জানেন না? এরা যে গোপালগঞ্জ, যেটা জিয়াউর রহমান পারেননি, এরশাদ পারেননি, ওই কাজ যে গোপালগঞ্জে যে হাসনাতটা করে এসেছে এটা আপনি দেখেছেন না? অতএব যে কোনো ঘোলাটে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এনসিপির ছেলেদের যে সক্ষমতা এটা অনেক বড়, অতএব তাদেরকে ডাকতেই হবে, হিংসা করে কোনো লাভ নেই। আর এই যে এনসিপি কে হিংসা করছে এটা প্রমাণ যে এনসিপি আসলে অনেক দূর এগিয়েছে, অনেকেই তাদেরকে সহ্য করতে পারছে, অনেকে তাদেরকে শত্রু মনে করছে, চ্যালেঞ্জ মনে করছে, পথের কাটা মনে করছে, তাদের যে খাওয়া খাওয়ির রাজনীতি তাতে বাধা মনে করছে। এটা হচ্ছে প্রমাণ। দেখেন, একটা ছবি তুলেছে, সেই ছবিতে জামাত নেতা ডাক্তার তাহেরে মোহাম্মদুর রহমান আজাদ, চরমোনাই নেতা আশরাফ আলী আকন্দ এবং গাজী আতাউর রহমান, বিএনপি নেতা আমির খুসরো এবং মির্জা ফখরুল, এদের সবার গলায় কার্ড, কিন্তু সরকারের উপদেষ্টা এবং নাহিদ আক্তারের গলায় কার্ড নাই, যদিও ভিতরে বসার সময় তাদের গলায় কার্ড ছিল। এটা নিয়েও অনেকে সমালোচনা করছে যে তারা কি সরকারের উপদেষ্টাও নাকি, যে তারা স্পেশাল, তাদের গলায় কার্ড থাকবে না। যে এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা প্রমাণ করে যে আসলে এনসিপি অনেক দূর এগিয়েছে, তাদের গলায় কার্ড আছে কি নাই, কেন নাই, এটা নিয়েও বিশ্লেষণ হয়, মানে এনসিপি আসলে অনেক উপরে চলে গেছে। এখন এটার ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে কিছুই না, ভিতরে ঢোকার সময় বা মিটিং চলাকালীন সময় কার্ড সাথে রাখতে হবে, যে এটা তার আইডেন্টিটি, এটা কমন, এটা রাখা জরুরি না, রাখলে রাখতে, না রাখলে না রাখলে। এখন মুরব্বী লোকজন যারা ছিল ওইখানে তারা ওটা আর খুলতে ভুলে নাই, অথবা ওটা এমন আছে যে অনেকে বাসায় যে ওই অবস্থায় ঘুমাই পড়বে, তারপরে স্ত্রী বলবে আরে তুমি এটা এখন খুলো নাই কেন, এরকম হতে পারে। অথবা তার সন্তান বলবে আব্বু এটা তুমি গাড়িতে বসেই তো খুলতে পারতাম, কেন খুলো নাই, তাদের খেয়াল না থাকতে পারে। আর তরুণ যারা, এরা একটু পোশাক সচেতন, অথবা কেমন কি একটু দেখি ছবি টবি তোলার সময় একটু ভালোভাবে পোস্ট, এই বিষয়ে তারা সচেতন, যার ফলে হয়তো এটা খুলে ফেলেছে যে এটা দরকার নেই, এটার প্রয়োজনীয়তা তো শেষ। তো এইটা নিয়ে সমালোচনা করার কিছু নেই, কিন্তু যারা করছে করুক, এটা এনসিপির উচ্চতার প্রমাণ। এনসিপি যে অনেকের হিংসার বস্তুতে পরিণত হয়েছে তার প্রমাণ, ইটস ভেরি পজিটিভ। দর্শক, 4 দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকে সরকারকে কঠোর হতে বলল রাজনৈতিক দল, সবাই মিলে বলছে কঠোর হতে হবে, সবাই মিলে বলছে যে ফেসিবাদের কোনো জায়গা দেওয়া যাবে না, তাদের কোনো স্পেস দেওয়া যাবে না। ক্ষোভ বিক্ষোভ উত্তেজনার দিনে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠক করেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে দলগুলো সরকারকে কঠোর হতে বলেছে, আইনশৃঙ্খলা বাহিনী কেন ব্যর্থ হচ্ছে তাও তদন্তের পরামর্শ দিয়েছে নেতারা। সম্প্রতি এই ঘটনাগুলোকে পরাজিত শক্তি ষড়যন্ত্র আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা দলগুলোকে ফেসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন। ভালো নির্বাচনের জন্য ভালো পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলো বলছেন তিনি। প্রধান উপদেষ্টা ঐক্যবদ্ধ হতে বলেছেন, আর সবাই রাজি হয়ে একসাথে ছবি তুলে জানিয়ে দিয়েছে যে আমরা ঐক্যবদ্ধ, অতএব আওয়ামী লীগের কোনো স্পেস হবে না। এই ক্রিটিক্যাল মোমেন্টে এই বক্তব্য নিঃসন্দেহে আওয়ামী লীগের হৃদয় খান খান করে দিয়েছে। এই ছবি আওয়ামী লীগের হৃদয়ে বুলেটের মতো আঘাত করেছে, অতএব এটা তাৎপর্যপূর্ণ। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা হয়, কোনো ঘটনায় আগাম গোয়েন্দা তথ্য না পাওয়ার কথা জানান সরকার প্রধান। এর মানে গোয়েন্দা সংস্থার মধ্যে সংস্কার হয়নি। আমি দেখেছি, আমার পরিচিত, আমার পাশের রুমে থাকতো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা, তারা বিনা পরীক্ষায় এনএসআই ডিএডি হয়েছে, বড় বড় পোস্ট পেয়েছে, এখন তার প্রমোশন পেয়ে অনেক দূর গিয়েছে, তাদের কারো চাকরি যায়নি। ছাত্রলীগের পান্ডাদের ধরে ধরে এনএসআই বড় বড় পোস্টে নেওয়া হয়েছিল, ডিএডি পোস্টে, এখন তারা অনেক বড় বড় পোস্টে।
তো গোয়েন্দা সংস্থা কি কাজ করবে? সব জায়গায় তো আওয়ামী লীগ। যারা ছাত্র জীবনে ছাত্রলীগ করতো এদেরকে বিসিএস চাকরি থেকে শুরু করে সব জায়গা থেকে, শুধু বিসিএস শিক্ষায় থাকুক, অন্য সব জায়গা থেকে এদের বরখাস্ত করতে হবে, নইলে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। বৈঠকে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা ওই অংশ নিয়েছেন তাদের কথা আগেও জানি। উপদেষ্টাদের মধ্যে গুরুত্বপূর্ণ যারা, তারাও ছিলেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন ডাক্তার তাহের, যেটা বলেন বুধবার থেকে যেখানে ফ্যাসিবাদ সেখানেই মোকাবেলা করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন প্রধানমন্ত্রী। এমন অভূতপূর্ব ঐক্যের ঘটনা ঘটে গিয়েছে, এটা তাৎপর্যপূর্ণ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ক্ষোভ বিক্ষোভে সচিবালয়ে শিক্ষার্থীদের ঢুকে ভাঙচুর, উত্তরায় 2 উপদেষ্টা 9 ঘন্টা অবরোধ করে রাখা, গোপালগঞ্জে হামলা ও প্রাণহানির ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ 4 দফা নির্দেশ ডাকেন সরকার প্রধান। তো ইউনূসের এটা একটা ওয়াইজ ডিসিশন ছিল, সবাইকে ডেকে একটা সুন্দর পরিস্থিতি, একটা ঐক্যের পরিবেশ তৈরি করতে পেরেছেন। বিএনপির স্থায়ী কমিটি জরুরি ভিত্তিতে স্পষ্টভাবে বুঝে গেছে সরকারের নতুন উদ্যোগ সিদ্ধান্ত বিএনপিকে শেষ করে দিবে। বিএনপির রাজনীতি আর থাকবে না, বিএনপিকে বেঁধে ফেলার চেষ্টা। জনগণের বিরুদ্ধে রাজনীতি করলে এরকম মনে হবেই। কাল বেলার খবর, বিএনপিকে বেঁধে ফেলতে নতুন সংস্কার প্রস্তাব, স্থায়ী কমিটির অভিমত। মানে স্থায়ী কমিটির আন্ডারস্ট্যান্ডিং এটা যে এই যে নতুন সংস্কারের প্রস্তাব, এটা নাকি বিএনপিকে বেঁধে ফেলতে। হ্যাঁ, অভিমতটা ঠিক আছে। বিএনপি যে ফ্যাসিস্ট হয়ে উঠতে যাচ্ছে, বিএনপি যে পুরনো বন্দোবস্ত এবং চাঁদাবাজির রাজত্ব কায়েম করতে যাচ্ছে, যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক বৈধতা চাচ্ছে, এগুলোকে বেঁধে ফেলার চেষ্টা। আর বিএনপি যেহেতু ওই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, পুরনো বন্দোবস্তওয়ালা ফ্যাসিস্ট হয়ে ওঠার খাজি দেখছে, তার ফলে তাদের ওইগুলো বেঁধে ফেলা হচ্ছে, এটা তো সঠিক কথা। এজন্য বিএনপির সামনে রাস্তা একটাই, যে আকাম ছেড়ে জনতার কাতারে আসুন, এছাড়া কোনো উপায় নেই। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে বলে মনে করেন দলটি। আচ্ছা দেখেন, সংস্কারের প্রতি বিএনপির যে বিদ্বেষ, আমরা যেটা বলি বিএনপি সংস্কার বিরোধী দল, সংস্কার বিদ্বেষী দল, তার প্রমাণ হচ্ছে সংস্কারের মতো একটা পবিত্র শব্দকে বলছে সংস্কারের নামে। তার মানে সংস্কারটা ভুয়া, জাস্ট নামটা ব্যবহার করে বিএনপিকে বেঁধে ফেলা হচ্ছে, এটা বলা হচ্ছে। অথচ সংস্কারটা এটা শহীদদের রক্তের সাথে রিলেটেড, একটা পবিত্র টার্ম, এটাকে বলছে সংস্কারের নামে। এরা কতটা সংস্কার বিদ্বেষী, এদের শব্দ চয়ন দেখলেই বোঝা যায় সংস্কারের নামে। অথচ এই সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এই সংস্কারের জন্যই হাসিনার পতন হয়েছে, শহীদরা রক্ত দিয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। বিএনপিকে বেঁধে ফেলতে অন্তর্বর্তী সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কারের নামে বিভিন্ন নতুন প্রস্তাব সামনে আনছে মনে করে দলটি। বিএনপির অভিমত, গণতন্ত্রের ইতিহাসে দেশে দেশে যেগুলোর নিয়মিত অনুশীলন, রেগুলার প্র্যাকটিস, সেগুলো কমিশন উপেক্ষা করতে যাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ অনেক দেশে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হওয়ার নজির রয়েছে। বাংলাদেশেও দলের প্রধানই সারা জীবন প্রধানমন্ত্রী হয়ে আসছেন। সুতরাং দলীয় প্রধানমন্ত্রী না হতে পারার প্রস্তাব বিএনপি মানবে না। কমিশন এমন সংস্কার প্রস্তাব করলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দেবে। আরে এটা তো ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়ে গেছে। সালাউদ্দিন বলেন যে তার সুর নরম, আবার এখানে বলে মানবেন না, তাও আবার আনুষ্ঠানিকভাবে বলতে পারছে না, নাটক। দর্শক, আচ্ছা, বাংলাদেশে এতদিন যা ছিল এই পিআর সিস্টেম এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, কি এমন মধু? কেন বিএনপিতে আর দ্বিতীয় কেউ নাই? মানে আপনারা এত অযোগ্য, এতটা ফালতু যে 2 জন লোক নাই যে একজন প্রধানমন্ত্রী একজন দলীয় প্রধান হবে? কোন যোগ্য লোক নাই? এতটা দেউলিয়ত্ব নিয়ে কি রাজনীতি করবেন যে 2 জন লোক নাই আপনাদের দলে যোগ্য, যে একজনকে প্রধানমন্ত্রী বানাবেন একজনকে দলীয় প্রধান বানাবেন? তখন কিসের রাজনীতি করেন? এর মানে আপনাদের কোনো যোগ্যতা নাই, প্রমাণিত হলো। এক। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের উদাহরণ দিচ্ছেন, বাংলাদেশ কেমন চলেছে এতদিন দেখেন নাই? একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান, তারা কি আকাম করেছে দেখেন নাই? কিভাবে দলীয়করণ করে দেশটাকে ধ্বংস করে দিয়েছে। সরকার, দল, এই যে লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ বডি,
জুডিশিয়ারি এবং পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার, এর মধ্যে কোনো পার্থক্যই রাখেনি, সব এক ও অভিন্ন। ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি মনে হয়েছিল যেন এরা মনে একটা মন্ত্রণালয়ের মন্ত্রী। এগুলো দেখে শিক্ষা হয় নাই, তারপরও বাংলাদেশের উদাহরণ দেন, বাংলাদেশের প্র্যাকটিসে, বাংলাদেশের এই প্র্যাকটিসে কোনো উপকারিতা আছে? আর বিদেশের নজির কি দেন, দান্দাবাজি নজির কি দেন? ভারতে আছে? ভারতে কি একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান? না, তাহলে আপনি কি উদাহরণ দিলেন এখানে? নরেন্দ্র মোদী কি বিজেপির প্রধান? মিথ্যা কথা, বিজেপির প্রধান নরেন্দ্র মোদী না। মনমোহন সিং কংগ্রেসের প্রধান ছিলেন না। যিনি দলীয় প্রধান তিনি প্রধানমন্ত্রী হন না ভারতে। আপনার জনগণ কি ভূগোল বোঝার? আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প কি রিপাবলিকান দলের প্রধান? জো বাইডেন কি প্রধান ছিলেন? প্রধান যিনি তিনি অটো হবেন এরকম কোন সিস্টেম আছে? না, এখানে প্রাইমারিতে জিততে হয়, অনেক ক্যান্ডিডেট থাকে একটা দলের, প্রেসিডেন্ট ক্যান্ডিডেট। তাহলে আপনি যুক্তরাষ্ট্রের কি উদাহরণ দিচ্ছেন? যুক্তরাজ্যে যিনি দলীয় প্রধান তিনি কি প্রাইম মিনিস্টার? না। এর মানে আপনার এই যুক্তি ভুয়া, বিএনপি ভুয়া, বিএনপি মিথ্যুক। পৃথিবীর কোন সমৃদ্ধ দেশে একই ব্যক্তি দলীয় প্রধান এবং প্রাইম মিনিস্টার না। তা আপনি মিথ্যা তথ্য দিচ্ছেন কেন? হতাশা থেকে? সালাউদ্দিনের বক্তব্য দেখেছি, হতাশ। তো এখানে স্থায়ী কমিটি মানবে না, আপনার না মানায় কিছু আসবে যাবে না। অধিকাংশ দল সরকার সবাই মানবে। এর মানে কি আপনারা জাতীয় সনদে সাইন করবেন না? এই তো ঠিক আছে, কইরেন না, দেখেন কি বিপদটা আসে আপনাদের উপর। জুয়া খেলবেন, খেলেন। বিএনপি ধ্বংস হবে এটা তো নিশ্চিত। তো আমরা আগে বলেছি বিএনপি ধ্বংস হবে একবার ক্ষমতায় আসার 2-3 বছরের মধ্যে। কিন্তু আপনারা তো ক্ষমতায় আসার আগেই ধ্বংস হবেন যা দেখতে পাচ্ছি। নিজেদের ধ্বংস নিজেরা ডেকে আনছেন। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনার সিদ্ধান্ত হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে। এখন প্রকাশ্যে কিন্তু আবার বলতে পারছে না আমরা এটা মানবো না, ওই গোপনে গোপনে বলছে, এটা আবার বিএনপির মিডিয়াগুলো সামনে আছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশন সিদ্ধান্ত নিয়েছে রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তবে এই সিদ্ধান্তের সঙ্গে যারা একমত নন তারা জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে পারা না পারা, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। ঠিক আছে, তা আপনারা এতটা অযোগ্য, তারেক রহমান এতটা ফেসিস্ট হয়ে ওঠার খায়েশ, অবশ্য আমি নিশ্চিত যদি এরকম মতো যে তারেক রহমান পুরোপুরি ফিট সুস্থ, খালেদা জিয়াও পুরোপুরি ফিট সুস্থ, প্রধানমন্ত্রী হওয়ার মতো শারীরিক সক্ষমতা খালেদা জিয়ার আছে, তাহলে বিএনপিটা মেনে নিত। তখন বিএনপি বলতো ঠিক আছে খালেদা জিয়া প্রধানমন্ত্রী, তারেক রহমান দলের প্রধান, আপত্তি ছিল না। এর মানে আসলে গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা, ক্ষমতার ভারসাম্য, একটা সুন্দর বাংলাদেশ গড়া, এগুলো বিএনপির রাজনীতি না। দলীয় নেতাদের খায়েশ পূরণ এবং পরিবারতন্ত্র টিকিয়ে রাখাটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এজন্য এই তরুণরা, এনসিপির তরুণরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে যে বাংলাদেশে পরিবারতন্ত্র চলবে না। হাসনাত আব্দুল্লাহ বলেছেন আমরা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছি, গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চাই না। বিএনপি নেতারা মনে করছেন রাজনীতিতে ক্রিয়াশীল অন্য দলগুলো অনেক বড় দল নয়, নির্বাচন হলে তাদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে ঐকমত্য কমিশন সব প্রস্তাব মেনে নিলেও তাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিএনপির পক্ষে এই সিদ্ধান্ত দলীয় প্রধানের প্রধানমন্ত্রী হতে না পারা মেনে নেওয়া কঠিন। কেন কঠিন? আপনাদের 2 জন যোগ্য লোক নাই, এই জন্য এত অযোগ্যতা কালের বিবর্তনে হারিয়ে যাবে। এত অযোগ্য অপদার্থের দল যে 2 জন লোক নাই যে একজনকে দলীয় প্রধান বানাবেন, একজনকে সরকার প্রধান বানাবেন। আপনারাই স্বীকার করছেন যে আপনারা কতটা ফালতু। যাই হোক দর্শক, বিএনপি মনে করছে তাদেরকে আটকে দিচ্ছে সরকারের সিদ্ধান্ত। হ্যাঁ, আপনাদের দিন শেষ।